পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশের রাজনীতিতে। 2024-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আগামী 2026 সালে নতুন সরকার, রাজনৈতিক সরকার গঠন হতে পারে একটি কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে। এবং এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অনেকেই বলেছেন, যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশি মানুষ কিন্তু তারা প্রতিনিধিত্ব করছেন এবং একই সঙ্গে নিজের কর্মের মাধ্যমে একটি বিশেষ অবস্থানে পৌঁছেছেন, তারা যদি বাংলাদেশের রাজনীতিতে এসে আগ্রহ দেখান এবং তারা নেতৃত্ব নিজের হাতে তুলে নেন, তবে বাংলাদেশ যে অভ্যুত্থান পরবর্তী স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবছে সেই স্বপ্ন পূরণে অনেক বেশি সহায়ক হবে। আমরা টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের টিভিএন স্পেশাল অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি ওহিদ আহমেদকে, যিনি বর্তমানে ব্রিটেনে 5 বারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে তিনি টাওয়ার হ্যামলেটসের প্রথম এক্সিকিউটিভ ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি লেবার পার্টির পার্লামেন্টারি ক্যান্ডিডেট ছিলেন এবং একই সাথে তিনি লোকাল গভর্নমেন্ট মন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এবং তিনি বাংলাদেশের পরিচয় যদি আমরা দিই, তিনি বাংলাদেশে যুব দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ছিলেন সিলেট জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং একই সাথে গোলাপগঞ্জ উপজেলা যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি ওহিদ আহমেদ। তাকে আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কারণ তিনি আগামী জাতীয় নির্বাচনে সিলেট 6 আসন থেকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকা থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন। আমরা ওহিদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে বিশেষ করে আপনার টিভি কর্তৃপক্ষ এবং যারা আপনার খোলা কৌশলী রয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। জি ওহিদ আহমেদ, যেটি হলো আপনি ব্রিটেনে আমরা জানি 25 বছর ধরে রাজনীতি করছেন, গণতন্ত্রের সূতিকাগার বলা হয় ব্রিটেনকে। সেই জায়গা থেকে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু আপনি এই মুহূর্তে ভাবছেন বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য হওয়ার ব্যাপারে আপনি আগ্রহ দেখাচ্ছেন। ব্রিটেন থেকে বাংলাদেশ কেন? ধন্যবাদ। আপনি আপনার যে ভূমিকাতে বলেছেন যে আমরা আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা স্বপ্নের বাংলাদেশ, আমরা যে বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, আমরা যেখানে বড় হয়েছি, আমি সবসময় আমি মনে করি এটা যে আমাদের দেশের প্রতি একটা দায়িত্ব আছে। যদিও আমি আমি এখানে রাজনীতি করতেছি দীর্ঘদিন থেকে, এখানে অনেক কিছু আমি পেয়েছি। আমার রাজনীতি করার বিনিময়ে আমি এই দেশে ব্রিটেনে আমাকে অনেক দিয়েছে। আমি আসলে এই অবস্থান থেকে আমি কেন বাংলাদেশে যেতে চাই, এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমি প্রায়ই ফেস করি বাংলাদেশে। বাংলাদেশের প্রতি দেখুন, আমরা সকলের কিন্তু আমাদের যে মাদারল্যান্ড, যেখানে আমাদের জন্ম হয়েছে, সেখানে কিন্তু আমাদের একটা নারীর সম্পর্ক, যেখানে কিন্তু আমাদের একটা দায়িত্ববোধ আছে যে আমি এই যে আন্দোলনটা হয়ে গেল বাংলাদেশে, এই আন্দোলনটা কেন হলো? আন্দোলনটা এই কারণে হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র বলেন আর সামাজিক ব্যবস্থা বলেন পুরোটা ব্যঙ্গে পড়েছিল। বাংলাদেশে আমার মনে হয় যে কোনো একটা সেক্টর নয় যেখানে যে দুর্নীতি মানে চরম অবস্থায় না পৌঁছেছে। তো এই অবস্থা থেকে একটা আন্দোলন হয়েছে, আন্দোলনের পরে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে আমরা একটা মোটামুটি একটা অবস্থানে পৌঁছেছি যেখানে আগামী দিনে একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে একটা দেশ আবার গণতান্ত্রিক অবস্থায় চলে যাবে। কিন্তু আমরা যদি আবার সেই অবস্থায় চলে যাই, এখন আমাদের সকলের দায়িত্ব, আমরা যদি খুব সেলফিশ হই তাহলে কিন্তু আমরা বসে থাকতে পারি যেখানে আছে আমি মানে খুব আরাম আয়েশের মধ্যে। আমরা যদি সেলফিশ না, আমার মনে করি যদি আমার দেশের প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে, তাহলে আমাদের যেখানে যার অবস্থান আছে সেখান থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলেছেন, আমাদের বিএনপির চেয়ারপারসন, আমি যে দল করি, উনিও বলেছেন যে মেধার গুরুত্ব দিবেন, আমাদের অভিজ্ঞতার গুরুত্ব দেওয়া হবে। এবং যদি মেধা এবং অভিজ্ঞতার যদি সমন্বয় ঘটানো হয়, বাংলাদেশের আগামীর বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ সবাই বলেন, যদি এটা যদি করা হয়, সৎ মেধা এবং অভিজ্ঞতার যদি প্রতি গুরুত্ব দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি শুধু বলবো না, আমার কথা, বিভিন্ন দেশে এ ধরনের মানুষ রয়েছেন, তাদেরকে যদি নেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ আবার সেই বাংলাদেশ আমরা পেতে পারি যে বাংলাদেশ আমরা একসঙ্গে বাংলাদেশ নিয়ে গর্ব করতাম। আমরা বাংলাদেশের সংসদে নানা চিত্র দেখেছি, সেখানে আমরা কাউকে গান গাইতে শুনেছি, কাউকে কবিতা আবৃত্তি করতে শুনেছি এবং এমন সব লোক সংসদ সদস্য হয়েছিলেন একটা সময় সংসদ সদস্য ব্যাপারে অনেকে নেতিবাচক কথা বলতেন। সেখানে আপনাদের মতো যারা গণতান্ত্রিক চর্চা করে এসেছেন, 25 বছর ধরে করছেন, তারা বাংলাদেশে গিয়ে যে
প্রচলিত কাঠামো, প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের জনগণের যে ব্যবস্থা, সেখানে খাপ খায় নেওয়ার একটা বিষয় থাকে। ব্রিটেনের মানুষকে আপনি যেভাবে ফেস করছেন, আপনি যদি আপনার নির্বাচনী এলাকায় যান, সেখানকার মানুষের মধ্যে গণতান্ত্রিক চর্চা হয়তো সেই জায়গার মতো প্র্যাকটিসটা হয় না। এই দুটো জায়গার মধ্যে অর্থাৎ অ্যাডজাস্ট করার যে বিষয়টা, সেটা আপনি কতটা করতে পারবেন বলে মনে করছেন? আমি দেখেন, আমি ব্যক্তিগতভাবে একজন পজিটিভ মানুষ। আমি 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 সবসময় আমি পজিটিভ জিনিসটাকে আমি বেশি প্রাধান্য দিই। আমি নেগেটিভটাকে একটু মানে সাইডে রেখে পজিটিভ পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমি আগাতে চাই, এবং সেই কাজটাই আমি করতেছি। জুলাই বিপ্লবের পরে আমি বাংলাদেশ 4 বার গিয়েছি। আমি এই মানে বাংলাদেশের খুব খারাপ অবস্থার সময় আমি বাংলাদেশে গিয়েছি, এবং বাংলাদেশে অনেক রিস্ক ছিল, তারপর আমি বাংলাদেশে গিয়েছি এবং বাংলাদেশের সমস্যাগুলো আমি জানার চেষ্টা করি। যেহেতু এটা আমি আগে বলেছি, আমার রাজনীতি শুরু বাংলাদেশ থেকে। আমার রাজনীতি শুরু ছাত্রদলের মাধ্যমে। তো আমার এটা একটা একটা আবেগের জায়গা। ছাত্রদল বলেন, বিএনপি বলেন, অথবা আমার এলাকার মানুষ বলেন, বাংলাদেশ বলেন, যে দেশে আমার জন্ম হয়েছে, এগুলো কিন্তু আমাদের আবেগের স্থান। আমরা বিদেশে এসেছি, আমি আগেও বলতেছি যে বিদেশে অনেক কিছু অ্যাচিভ করেছি। বাংলাদেশ থেকে এসে আমি যদি ব্রিটেনে যদি আমি পার্লামেন্ট ইলেকশন করতে পারি, বাংলাদেশ থেকে এসে আমি যদি এদেশের মন্ত্রীকে অ্যাডভাইস করতে পারি, পূর্ণমন্ত্রীকে লোকাল গভর্নমেন্টের উপরে অ্যাডভাইস করতে পারি, তাহলে আমার দেশে কেন, আমার সেই কনফিডেন্স কেন থাকবে না? দেশে আমি বড় হয়েছি, যে দেশের গ্রামের সাথে আমার সম্পর্ক, সে দেশে কেন আমি সেটা করতে পারবো না? আমি আমি বিশ্বাস করি যে আমরা যদি সাধারণ মানুষ হয়ে যাই, আমরা যদি আমার নিজেকে চিন্তা করি যে আমি একজন সাধারণ মানুষ, আমি সেভাবেই চিন্তা করি। আমি কিন্তু আমার সাধারণ মানুষ যারা আছে, মানে মেহনতি, গরিব, শ্রমিক, মজুর যারা আছে, আমি তাদেরই একজন আমাকে নিজেকে মনে করি, কারণ আমি ওইখান থেকে তো এসেছি। তো আমি যদি তাদের কথাটা চিন্তা করি এবং তাদের কথাটা যদি আমি পার্লামেন্টে নিয়ে যেতে পারি, আমার কাছে ওই যত বড়ই মানুষ হোক, সে গান গাক, তার কাজ সে করুক, কিন্তু আমার যে কাজ, সেটাতে কিন্তু আমি পিছ পাবো না, এবং আমার সে কনফিডেন্স আছে আমি সেখানে গেলে তার জন্য আমি কাজ করতে পারবো। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় অবদান রাখার তো বহু জায়গা থেকে কাজ করার সুযোগ আছে। কেন আপনি মনে করছেন যে আপনাকে এমপি হতে হবে, জনপ্রতিনিধি হতে হবে? কেন সংসদ সদস্য হতেই আপনি চাচ্ছেন? আমি ধন্যবাদ। আমি আসলে এই কারণে হতে চাচ্ছি যে আমি আসলে তো এই দেশে আমি আসলে জনপ্রতিনিধি হয়েছি। আমার প্রতিবার আমার নির্বাচনে আমার ভোট বেড়েছে। এইবার আমি গত নির্বাচনে, মানুষ একবার নির্বাচন করলে মানুষ অনেক বদনাম হয়, মানুষের কিন্তু আবার নির্বাচিত হতে অনেক কষ্ট হয়। কিন্তু আমি গত নির্বাচনে 4 বার নির্বাচন করার পরে গত নির্বাচনে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি আমার কাউন্সিলে। তো এটা হচ্ছে আমি কি কারণ, আমি এটা কিন্তু আমি আসলে বুস্ট আপ করতে চাই না, আমি এগুলো পছন্দ করি না। এই কারণে বলতেছি যে মানুষের সাথে যে কাজ করেন, মানুষের জনপ্রতিনিধি হিসেবে মানুষের সাথে ওয়াদা করেন, সেই ওয়াদা যদি আপনি রাখেন এবং নিজেকে যদি মনে করেন যে তাদেরই একজন, তাহলে কিন্তু মানুষ আপনার সাথে বিট্রে করবে না। যেখানে আমরা ভুল যেটা করি সেটা হচ্ছে যে আমরা যখন জনপ্রতিনিধি হই, আমরা কিন্তু মানুষের সাথে বিট্রে করি। আমি নিজেকে উপরতলার মানুষ ভাবতে শুরু করি। আমি মনে করি যে আমার গাড়ির আশেপাশে আরো 10 জন লোক থাকবে, এরা মানুষকে সরাই রাখবে, আর আমি ওই 2-3 জন মানুষের মাধ্যমে আমার সবকিছু করবো। এগুলা কিন্তু আমরা কিন্তু মানুষের সাথে বিট্রে করি। মানুষ কিন্তু সাধারণ মানুষের মানে তাদের জনপ্রতিনিধির সাথে বিট্রে করে না। তো আমি জনপ্রতিনিধি হওয়ার 2টা কারণ। একটা হচ্ছে যে আমার এটা অভিজ্ঞতা, এই দেশে কাজ করে অভিজ্ঞতা হচ্ছে মানুষের সাথে কিভাবে কাজ করতে হয়, এবং মানুষকে কিভাবে তার যে একটা রাইট আছে সেই রাইটটা দিতে হয়। আমি তো এখানে যাচ্ছি না, আমি আসলে অনেক জায়গায় বলেছি, আমার এই দেশে, আমি ইংল্যান্ডে থাকি, আমার প্রফেশনালি যে কাজ করি আমি, এটা আমার কোনো ইয়া নাই। আমি আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ খুব ভালো অবস্থায় রেখেছে। যে কাজ করি, খুব ভালো কাজ করি। আমি পলিটিক্স করি, ভালোভাবে পলিটিক্স করতেছি, এবং এই 2টাকে আমি কিন্তু স্যাক্রিফাইস করে দেশে যাচ্ছি। সাধারণ মানুষদেরকে আমি গুরুত্ব দিই, যে তাদের রাইট আমি এস্টাবলিশ করবো, এবং সেটা পার্লামেন্টে গিয়েই করবো। আমি এক্সাম্পলের কিছু কাজ করব, যেটা অন্যান্য মানে হয়তো অন্য যারা আছে, আমাদের তো সবার দায়িত্ব আছে। আমি যদি আপনার কোনো স্কুলের টিচার হন, টিচারের দায়িত্ব আছে তার ছাত্রকে এমন কিছু শিখাবে যাতে সে ভবিষ্যৎ বড় হয়ে দুটো বিষয়কে আপনি গুরুত্ব দিচ্ছেন। দীর্ঘদিন জনসেবা করার মাধ্যমে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মেছে যে আপনি মানুষের সেবা করতে পারবেন। দ্বিতীয় বিষয় হলো যে আপনার যে অভিজ্ঞতাটা আছে সেটি আপনি চান আপনার এলাকার জনগণের উন্নয়নে সেটি কাজে লাগাতে। কিন্তু উল্টো ভাবে আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি চাইতে পারেন, জনগণ কেন চাইবে আপনি তাদের সেবা করেন, আপনি তাদের জনপ্রতিনিধি হন? জনগণের সাথে সম্পর্ক বিনির্মাণে কিংবা সম্পর্ক তৈরিতে আপনি কি কি ভূমিকা রেখেছেন? ধন্যবাদ। এগেন আমি এটা বলতে চাই যে আমি আসলে যে জায়গা থেকে আমি এসেছি সেই জায়গা কিন্তু আমি কোনোদিন ভুলে যাই নাই। আমাকে আল্লাহ যেখানেই নিয়েছে সেখান থেকে কিন্তু আমি বারবার চেষ্টা করেছি আমার ওইটা এলাকার মানুষের জন্য কাজ করতে। যেমন আমাদের এলাকাতে আমরা
আমার ফাদারও খুব কানেক্টেড ছিলেন, উনি নির্বাচিত লোক ছিলেন। আমাদের ফ্যামিলি, আমার বড় ভাই মারা গিয়েছেন এই কোভিডের সময়, উনি মানুষকে সার্ভিস দিয়ে মারা গিয়েছেন। আমরা এটা বিশ্বাস করি আসলে নির্বাচিত হতে হবে এমন কোনো কথা নয়, নির্বাচন ছাড়াও মানুষ হিসেবে মানুষের প্রতি দায়িত্ব আছে আমাদের। আমি যেটা প্রত্যেক মানুষের সমান সমান কিন্তু এবিলিটি নাই। আমাকে যদি কোনো আল্লাহ একটা স্পেশাল এবিলিটি দেয়, সেটা দিয়ে আমি চেষ্টা করব আরেকজন মানুষের জন্য কিছু করতে। আমি প্রায়ই আমার বক্তব্যে একটা কথা বলি, আমি প্রায়ই বলি এই কথাটা, যে আমরা মানুষ হিসাবে যদি আমরা প্রতিদিন মনে করি যে প্রতিদিন একটা ভালো কাজ করব, যদি এটা আমার উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আমরা যে সবাই এই ধরনের একটা চিন্তা করি, কিন্তু সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমরা সমাজে অনেক কিছু আমাদের এলাকাতে করতে, সেটা অবশ্যই এলাকার মানুষ জানে। স্কুল বলেন, মাদ্রাসা বলেন, মানুষের স্বাস্থ্য সেবার ব্যাপারে বলেন, বা গরিব আমাদের এলাকাতে মানুষের যারা নিত্যদিনের যারা অনেক অনেক মানুষের দরকার আছে, যেগুলোতে আমরা চেষ্টা করি নিজেকে জড়িয়ে রাখতে, এবং আমরা সবসময় সেটাতেই আছি। এবং মানুষের একটা মানে আপনি যদি ভালো কাজ করেন, মানুষ আপনার উপরে একটা মানে বিশ্বাস থাকবেই। এটাই দুনিয়ার নিয়ম। জি, অর্থাৎ জনসেবার কাজটির সঙ্গে আপনি অনেক আগে থেকে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, স্থানীয় পর্যায়ে ব্যক্তিগতভাবে করছিলেন, কিন্তু যখন আপনি জনপ্রতিনিধি হবেন, নিঃসন্দেহে আপনার একটা পরিকল্পনা আছে এলাকার উন্নয়নে, এলাকার মানুষের উন্নয়নে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে, সন্ত্রাস দমনে, চাঁদাবাজ দমনে। আপনার সেই পরিকল্পনাগুলো আমরা একটু শুনতে চাই। আপনার নির্বাচনী এলাকাকে আধুনিক উন্নত করতে আপনি কি কি ধরনের পরিকল্পনা করছেন? ধন্যবাদ। আসলে আমি আমার এলাকাতে আমি কয়েকবার গিয়েছি জুলাই বিপ্লবের পরে। বিশ্বাস করুন, রাস্তাঘাটের যে অবস্থা আমি দেখে এসেছি, রাস্তাঘাটের যে অবস্থা, আমি মানে অনেক জায়গা ঘুরেছি, আমি এগুলোতে অনেক মানে এরিয়া আমি ঘুরেছি, যে সব রাস্তা এখন কোনো রাস্তা আছে এমন রাস্তা যে ওটা ফাঁকা রাস্তা ছিল, আমাদের জন্মের পর থেকে দেখেছি এটা ফাঁকা রাস্তা, এটা ভেঙে মানে এটা এমন অবস্থা হয়েছে যে এই রাস্তাটাতে গাড়ি আর চলে না। কিন্তু এমপি সাহেব যে উদ্বোধন করেছিলেন, ওনার এই নাম ফলকটা কিন্তু খুব সুন্দরভাবে অক্ষত অবস্থা আছে, খুব সুন্দর, ওটা কোয়ালিটি সম্পন্ন, মানসম্পন্ন তিনি করেছেন। আর কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ওইখানে জায়গাতে কোয়ালিটির দরকার, যেখানে আমার নামের তো দরকার নাই ভাই। আমি একজন মানুষ, আমি যদি মানুষের কিছু খেদমত করতে পারি, মানুষের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন করতে পারি, তাহলে মানুষ তো আমাকে দোয়া দিবে। আমরা কিন্তু ওই জিনিসটা বলে যাই অনেক সময়। এখানে শিক্ষার ব্যবস্থা বলেন, গোলাপগঞ্জ একটা সমৃদ্ধশালী এলাকা। গোলাপগঞ্জের যদি আপনি গুগল করেন দেখবেন, গোলাপগঞ্জের শিক্ষা ব্যবস্থা এত উন্নত ছিল ব্রিটিশ আমল থেকে। এই শিক্ষা ব্যবস্থা এত অবনতি হয়েছে যে আজকে মানে আপনি যদি রেজাল্ট কম্পেয়ার করেন অন্যান্য জায়গার সাথে, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের এলাকার। এখন বাচ্চারা কিন্তু এখন আর লেখাপড়া করতে চায় না। তো এই খেলে কিন্তু আমাদের সকলের দায়িত্ব আছে। আপনি দেখুন আরেকটা জিনিস আমি যেটা আমার মাথায় প্রায় আসে, যে আল্লাহ কিন্তু সবাইকে জন্মায় না যে খুব সমান এবিলিটি দেয়া। কেউ দেখবেন ভালো লেখাপড়া করতেছে, সে তার আল্লাহ দিয়ে দিছে তাকে, সে ডাক্তার হওয়ার জন্য। আরেকজনকে আল্লাহ তাদের করছে, সে ইঞ্জিনিয়ার হবে, কেউ আর্কিটেক্ট হবে। কিন্তু সবাই তো ইঞ্জিনিয়ার, ডাক্তার বা আর্কিটেক্ট হতে পারবে না। তো কিন্তু আমি প্রায় বলি যে সবাই কিন্তু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হওয়ার দরকারও নাই। এই পৃথিবীতে অনেক জিনিস, বিশেষ করে আমরা যারা বিদেশে থেকেছি, আমরা জানি যে অনেক সেক্টর আছে যেগুলোতে মানে ওই ভোকেশনাল কোয়ালিফিকেশন থাকলে বরং তারা ওই প্রফেশনাল থেকে তারা ভালো করে। আপনি বিদেশে যারা দেখতেছেন যে এখানে যদি একজন যিনি কাজ পারেন তার অনেক বেশি ডিমান্ড রয়েছে, সেটি সমাজ বিনির্মাণে অনেক বেশি ভূমিকা রাখে। আমরা এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, এলাকাতে যদি একটা ভোকেশনাল ইনস্টিটিউট করি, একটা নার্সিং ইনস্টিটিউট করি, তাইলে কিন্তু দেখবেন ওইখান থেকে অনেক মানুষদেরকে আমরা কিন্তু সেবা দিতে, এবং তারা কিন্তু দেখবেন শুধু দেশে নয়, তারা বাইরের দেশে গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে তারা কিন্তু দেশের জন্য তারা রেমিটেন্স দিয়ে আসতে পারবে। এগুলা কিন্তু আপনি ঠিকই বলেছেন, যদি একজন জনপ্রতিনিধি হয় এবং ওনার যদি নিজের যতটুকু করতেছে সমাজসেবা, এটার পাশাপাশি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট থাকে, আর যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, সৎভাবে মানুষের জন্য কাজ করার, এই দুইটা সমন্বয় হলে কিন্তু অনেক কিছু এলাকাতে করা সম্ভব। নিঃসন্দেহে জানি আপনার যে এমপির কথা আপনি বলছিলেন, যার নাম ফলক অনেক সুন্দর করে আছে কিন্তু রাস্তার বেহাল দশা, তাকে যদি আমাদের স্টুডিওতে নিয়ে আসতাম, তিনি আপনার চেয়েও সুন্দর করে প্রতিশ্রুতি দিতেন। আমরা জানি যে রাজনৈতিক নেতাদের একটা বড় কাজ থাকে, তারা জনগণকে সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরবর্তীতে ওই ভাঙা রাস্তায় দেখা যায়। আপনি কে এই ওহিদ আহমেদ, আমরা যদি 5 বছর পর আমাদের স্টুডিওতে আনি এবং এর মধ্যে আপনি যদি নির্বাচিত হন, আপনি জনগণকে কতটা
এই আস্থা দিচ্ছেন যে না আপনি কাজ করবেন, আপনি কাজে বিশ্বাসী? ধন্যবাদ ভাই, আপনি সুন্দর একটা আসলে তো আপনার প্রশ্নটা কিন্তু এটা অযৌক্তিক কিছু না, কারণ দেশের অবস্থা এভাবেই হয়েছে। আমরা এটা হতে হতে মানুষ আর মানুষের প্রতি এখন আর বিশ্বাস রাখতে চায় না। এজন্য এই জায়গা থেকে কিন্তু আমরা আমরা একটু ব্যতিক্রমী, একটু ডিফারেন্ট, কারণ আমরা এদেশে কাজে বিশ্বাস করি। কাজ করতে করে আমি যে প্রথম যে এক্সাম্পল দিলাম, আমি যদি কাজ না করি তাহলে আমার তো আরেকবার মানুষ ভোট দিবে না। 5 বার নির্বাচিত হওয়ার কথা না আপনার। আমি আমার এলাকাতে একটা স্লাম এরিয়া ছিল, এবং এই এরিয়াটা আমি যখন প্রথম কাউন্সিলর হই 2002-তে, এই এরিয়াটা কিন্তু মানুষের কিন্তু এমন অবস্থা ছিল যে সকালে গাড়ি রাখলে বিকালে এটা এটা পাওয়া যেত যে উইন্ডো মানে ভেঙে ফেলেছে, অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ না কেউ আপনার মুখে থুতু ফেলতো। এই এই এরিয়াটাকে পুরো আমি চেঞ্জ করেছি ইনশাল্লাহ। এবং এখন এই এরিয়াতে মানুষ যখন হাঁটে বুক উঁচু করে হাঁটতে পারে। আমাদের কথা হচ্ছে কি, আপনার তো যাকেই নির্বাচিত করবেন, আমার কথা বলতেছি না, যারা নির্বাচিত হবে তাদের সেই এবিলিটি থাকতে হবে, তাদের প্ল্যান থাকবে। আপনি প্রথম বলে প্ল্যান থাকতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আমি 5 বছর তো আমার আল্লাহ সুযোগ দিয়েছে, 5 বছর আমি কাজ করব, মানুষের এইটা আমি প্রথম 6 মাসে করব, 12 মাসে আমি এটা করব, 3 বছরের মাসে এটা করবো। আপনার যদি একটা প্ল্যান থাকে, এটা কিন্তু আপনি যদি এটা মনিটর করেন, আপনি আপনি ওটাকে অ্যাচিভ করতেছেন না, কেন করতেছেন না, এই যদি এটা যদি আপনার এই যদি ইয়ে থাকে, এবিলিটি থাকে, আমার মনে হয় না যে এখানে গিয়ে আমরা ফেল করবো ইনশাল্লাহ। আমি এটা বলতে পারি যে আল্লাহ সুযোগ দেয় মানুষের জন্য কাজ করার জন্য আমি আমার যাচ্ছি, আর কিছু নেওয়ার জন্য না। চেষ্টা করবো যতটুকু সম্ভব, এবিলিটি আছে আল্লাহ যতটুকু মানে ক্ষমতা দিয়েছে, এটা দিয়ে মানুষকে সার্ভ করার জন্য। আর এটাই একমাত্র উদ্দেশ্য। 5 বছর হলো যদি আপনি আমাকে আবার ডাকেন, যদি আল্লাহ আমাকে কবুল করে, আর যদি কাজ করার সুযোগ পাই, 5 বছর হলে আবার ডাকলে আপনি এটা আপনাকে নির্দ্বিধায় বলতে পারি যে আপনি যদি দাওয়াত করেন, আপনাকে এখানে আসি, আমি আবার এটা আপডেট দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি বাংলাদেশকে কোন সরকার সিঙ্গাপুর বানানোর পরিকল্পনা স্বপ্ন দেখান, কেউ আমেরিকা বানানোর স্বপ্ন দেখান। আপনি ব্রিটেন থেকে গিয়ে আপনার জনগণকে বলতে পারেন ব্রিটেনের কথা, কিন্তু সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ বাংলাদেশী হিসেবে গড়ে উঠুক। এবং সেই ক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো আপনি জনগণের সাথে কতটা এর মধ্যে অর্থাৎ বিনিময় করেছেন, তারা কতটা আপনাকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন? আমি তো এখন এটা নমিনেশন হচ্ছে একটা প্রক্রিয়া, বুঝছেন? আমি তো এখন নমিনেশন প্রক্রিয়ার মধ্যে আছি। আমি আমার নামটা দিয়েছি, এবং আমি এটা বিশ্বাস করি, ডেমোক্রেসিতে বিশ্বাস করি। যারা নাম দিয়েছে সবাইকে আমি নিয়ে একটা বলে বসতে পারি, বসি, কারণ আমি এটা বিশ্বাস করি। এবং বেস্ট ক্যান্ডিডেট যে সে উইন করবে, এটাই ডেমোক্রেসির মানে সৌন্দর্য। হ্যাঁ, এটাই ডেমোক্রেসির সৌন্দর্য। কারণ আমরা যদি এটা এখন একজন মেম্বার আসে চাইতে পারে নমিনেশন, আমি তো নমিনেশন প্রক্রিয়া আছে, এবং এটা আমি আমার এলাকার মানুষের যেই সাড়া পাচ্ছি, আমি আপনার হয়তো কতটুকু আমার ইয়ে করবে জানি না, কিন্তু আমি যে কয়েকবার দেশে গিয়েছি, এখন ইয়াং একটা গ্রুপ তারা নিজের থেকে তারা ফর্ম করেছে। এটা হয়তো ব্রিটেনে হয়, ইংল্যান্ডে হয়, যে ভলেন্টিয়ার তারা নিজের থেকে এগিয়ে আসে। আমার এলাকাতে কিন্তু অনেক ভলেন্টিয়ার, এরা কিন্তু ডাইরেক্টলি বিএনপির সাথে ইনভলভ না। এরা ইয়াং বাচ্চারা, তারা এগিয়ে আসতেছে যে আমরা এই ধরনের একজন মানুষ যার ফ্যামিলি হিস্ট্রি আছে, এবং যার নিজের একটা যোগ্যতা আছে, এবং নিজের একটা অবস্থান আছে, এবং নিজের কাজ করার অভিজ্ঞতা, এই ধরনের একজন মানুষ যদি আমরা তো অনেক পিছনে এখন। আগামীর যে বাংলাদেশের স্বপ্ন দেখেন আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমান সাহেব, সেই বাংলাদেশ যদি গড়তে হয়, এবং যারা বিএনপি করেন তাদের মধ্যেও মেজরিটি যারা আছে, তারা চিন্তা করছে যে এই ধরনের একজন যদি মানুষ আমাদের সামনে আসেন, এগিয়ে আসেন, আমরা তাকে নিয়ে যদি আগাতে পারি, তাহলে হয়তো তাদের বিশ্বাস যে এলাকার একটা উন্নয়ন এবং একটা পরিবর্তন আসবে। আমরা বাংলাদেশে যেটি দেখি, যে দল থেকে এমপি নির্বাচিত হন, তিনি পরবর্তীতে সেই দলের এমপি থেকে যান, তিনি এলাকার এমপি হন না, সব মানুষের এমপি হন না। কিন্তু ব্রিটেনে কিংবা আমেরিকাতে আমরা দেখি তিনি নির্বাচিত হওয়ার পর পুরো এলাকার জনগণকেই তিনি ধারণ করেন এবং তাদের উন্নয়নে কাজ করেন। আপনি যাওয়ার পরে আপনি বিএনপি থেকে নমিনেশন চাইছেন, আমরা জানি বিএনপি থেকে নমিনেশন পেয়ে যদি আপনি নির্বাচিত হন, পুরো এলাকার সব মানুষই আপনার জনগণ, এবং তাদের উন্নয়নে কাজ করার ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী? আমি খুবই আত্মবিশ্বাসী। এই কারণে আত্মবিশ্বাসী যে আমি এই দেশে আমি রাজনীতি এখন করতেছি, আমি তো কিন্তু ওই জিনিসটাই বিশ্বাস করি যে আমরা ডেমোক্রেসির সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সাধারণ মানুষের যে রাইট আছে সেটা আপনি এটা এস্টাবলিশ করবে। তা আপনার যদি আপনি নির্বাচিত হওয়ার পরে তো সবার এমপি আপনি। আমরা এই দেশে নির্বাচন করি, নির্বাচনের আগে আমার দলীয় ইয়ে নিয়ে আমি যাই, প্রতীক নিয়ে যাই, কিন্তু পাস করার পরে কিন্তু আমি যে অ্যাডভাইস সার্জারি করি, অ্যাডভাইস সার্জারি কিন্তু আমি বলি না
যে শুধু আমার লেবার পার্টিরা আসতে পারবে। আমি বলি এই অ্যাডভাইসারি সার্জারিটা হচ্ছে আমার কনস্টিটিউয়েন্সিদের জন্য, সবাই এখানে আসে এবং সবাই আসতে পারে, সবাই আসেও, তাদের জন্য আমরা কাজ করি। আমি যখন এলাকাতে ডেভেলপমেন্ট করি তখন তো আমি বলি না যে ওই এলাকায় আমি বেশি ভোট পাইছি ওই এলাকাতে আমি কাজ করবো, এই এলাকাতে করবো না। আমি কিন্তু প্রত্যেকটা এলাকাতেই সমানভাবে কাজ করি। কোনো মানুষের যদি সমস্যা হয় সে যখন আমাকে ডাকে, আমি জানি সে আমাকে ভোট দেয় না, সে আরেকটা পার্টির মেম্বার যখন থাকে অটোমেটিক আমি বুঝি সে আমার আইডিওলজিতে বিশ্বাস করে না। কিন্তু সে যখন আমাকে ডাকে বা একটা ইমেল দেয়, আমি সাথে সাথে কিন্তু তাকে রেসপন্স করি। আমি এই রাজনীতিটাই কিন্তু আমার এলাকাতে এস্টাবলিশ করতে চাই। আমি সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই। আমি দলের জায়গাতে আছে, দল যদি নমিনেশন দেয় অবশ্যই দলের যে প্রিন্সিপাল আছে, আদর্শ আছে, সেগুলো এগুলো তো বাস্তব। কিন্তু আমি এলাকায় যখন যাব আমি সাধারণ মানুষের সাধারণ মানুষের জনপ্রতিনিধি হবো। প্রত্যেকটা মানুষ, জনপ্রতিনিধিরা এমপিরা সবসময় ঢাকায় থাকেন, তারা কেন্দ্রে ব্যস্ত থাকেন, জনগণ তাদের পায় না। সেক্ষেত্রে আপনি তো ঢাকা নয়, আপনি ব্রিটেনে থাকছিলেন, সেক্ষেত্রে আপনাকে কতটা পাবে আপনার জনগণ? আমাকে জনগণ পাবে এই কারণে যে আপনিও যেটা বলেছেন, আমি ঢাকাতে আমার বাসস্থান নয়, সিলেটেও নয়, আমার সিলেটের খুব পাশাপাশি, আমার কনস্টিটিউয়েন্সি খুব পাশে। কিন্তু আমি গেলে ঢাকাতে থাকতে পারি, সিলেটে থাকতে পারি, কিন্তু আমি যতদিন থাকি বিশ্বাস করেন আমি আমার বাড়িতে থাকি। এবং আমার বাড়িতে এটা একটা অনেক দিনের রীতি। মানুষ সবসময় আসা যাওয়া করে। এখানে একটা অফিসিয়াল একটা বলতে পারেন একটা বৈঠকখানা আছে, সেখানে মানুষ আসে বসে, সবার সাথে এটা নিয়ে আমি সবসময় আলোচনা করি। আমি সকালে ঢাকাতে যাই, লাস্ট ফ্লাইটে আবার আমি চলে আসি, আমার যেহেতু কাজ থাকে। কিন্তু আমি পছন্দ করি আমার বাড়িতে থাকতে, সাধারণ মানুষের সাথে থাকতে আমি পছন্দ করি, এবং সাধারণ মানুষকে নিয়েই, সাধারণ মানুষের কথা শুনতে, সাধারণ মানুষকে নিয়ে এবং সাধারণ মানুষের সুখে দুঃখে, বিবাহ অনুষ্ঠানে আমাকে নিজেকে জড়িয়ে রাখতে আমি বেশি পছন্দ করি, এবং সেটাই আমি করে যাচ্ছি। জি, একেবারে শেষ প্রশ্ন, আপনার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, তাদের জনগণের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, আপনাকে নির্বাচিত করার ব্যাপারে কেন করবেন, এবং করলে আপনি তাদের হয়ে কতটা আসলে প্রতিনিধিত্ব করবেন? ধন্যবাদ। গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার হচ্ছে অত্যন্ত একটি প্রসিদ্ধ এলাকা। দীর্ঘদিন অনেক আমাদের ছোটবেলা থেকে আমরা দেখছি এই এলাকার অনেক সুনাম রয়েছে। বিগত 15, 16, 17 বছরে এই সুনামটা আমাদের নষ্ট হয়ে প্রায় বিলীন হয়ে গিয়েছে। আমাদের যে ঐতিহ্যটা প্রায় বিলীন হওয়ার প্রতি, রাস্তাঘাটের করুণ অবস্থা, শিক্ষা ব্যবস্থা অনেকটা প্রায় ধ্বংসের মুখে। তো এই অবস্থা থেকে এটা কঠিন কাজ, এটাকে আবার আমাদের সেই পুরানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। আর পুনরুদ্ধার করতে হলে আমি বলতেছি না আমি খুবই বড় মাপের একজন নেতা, সাধারণ একজন মানুষ, কিন্তু আমার কিছু অভিজ্ঞতা হয়েছে বিদেশে কাজ করে দীর্ঘদিন। আমি সেই অভিজ্ঞতাটা নিয়ে প্রত্যেকটা মানুষের জন্য আমি কাজ করতে চাই, দলমত নির্বিশেষে। আমি যদি দলীয় এমপি, দল থেকে নমিনেশন, তারপরও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের তার যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এবং সাধারণ মানুষের কল্যাণে, গরিব দুঃখী মেহনতি শ্রমিক মজুরদের কল্যাণে আমি কাজ করতে চাই, এবং সাধারণ মানুষের গ্রামের সাথে আমার যে সম্পর্কটাকে আরো শক্ত করতে চাই, যাতে মানুষ অ্যাটলিস্ট একটু ভিন্ন ধরনের রাজনীতি আমাদের এলাকাতে দেখতে পারে। অনেক ধন্যবাদ ওহিদ আহমেদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং আপনার নির্বাচনী এলাকার জনগণের জন্য আমরা শুভকামনা জানাই, যাতে তারা একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করার সুযোগ পান এবং যিনি জনগণের কথা বলেন। আপনাকে ধন্যবাদ, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা দেখছিলেন সবাইকে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের এই টিভিএন স্পেশালে বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।